সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। অনলাইন ক্লাসের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো তোমাদের সাথে আমি আছি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজ, দাকব, খুলনা। আজকের পাঠে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঘটনা ও লেনদেন। তোমরা যারা মাধ্যমিক পর্যায়ে থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসছো তারা অবশ্যই হিসাব বিজ্ঞান পরিচিতি জেনে এসেছো, যে হিসাব বিজ্ঞানটা কী, কেন করা হয়, কিভাবে করা হয় ইত্যাদি। এবং এই হিসাব বিজ্ঞানের মধ্যে ঘটনা এবং লেনদেন একটা খুব ভাইটাল বিষয় এবং এই ভাইটাল বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কিছু জানার চেষ্টা করব। আশা করছি এই ক্লাসের পুরোটা সময় তোমরা খুব মনোযোগ সহকারে আমার সাথেই থাকবে এবং ভিডিওটি দেখবে। আজকের ক্লাস শেষে আমরা যে যে বিষয়গুলো জানতে পারবো এবং বলতে পারবো অন্যদেরকে, সেই বিষয়গুলো হচ্ছে এরকম: 1. হিসাব বিজ্ঞান কী, 2. ঘটনা কী, 3. লেনদেন কী, 4. হিসাব সমীকরণ কী, 5. লেনদেনের বৈশিষ্ট্যসমূহ কী কী, এবং ফাইনালি আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে লেনদেন নির্ণয় করার জন্য কিছু গাণিতিক উদাহরণ কীরকম হতে পারে সেটা আমরা জানব। তাহলে চলো এক এক করে আমরা জানার চেষ্টা করি আজকের আলোচনার আলোচ্য বিষয়গুলো। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান কী। দেখো, তোমরা পূর্বের ক্লাস থেকেই বা বিভিন্নভাবে হিসাব বিজ্ঞান কী জানো, কারণ যেহেতু হিসাব বিজ্ঞান নিয়ে তোমরা পড়াশোনা করছো তাহলে অবশ্যই হিসাব বিজ্ঞান কী সেটা তোমরা জানো। বইতে বিভিন্ন ধরনের সংখ্যা দেওয়া আছে, অনেক বইতে অনেক মনীষীদের সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলো তোমরা পড়ে বিভিন্ন জ্ঞান অর্জন করে ফেলেছো অলরেডি, এটা আমার বিশ্বাস। এই সমস্ত সংখ্যাগুলোর মধ্যে থেকে আমি আমার মতন করে একটা সংখ্যা উপস্থাপন করেছি, সেটা একটু তোমরা দেখো। এটা হচ্ছে এরকম: হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য পদ্ধতি ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য প্রদান করাকে হিসাব বিজ্ঞান বলে। এই সংখ্যাটা দ্বারা আমরা কি বুঝি? হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্য পদ্ধতি এবং এই তথ্য পদ্ধতির মধ্যে কী কী বিষয় আসে সেটা হচ্ছে গিয়ে লেনদেন লিপিবদ্ধকরণ, লেনদেন প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ, এবং ফাইনালি হচ্ছে গিয়ে তথ্য সরবরাহ। এই সমস্ত কার্যকলাপকে একসাথে বলা হয় হিসাব বিজ্ঞান। তুমি যত ধরনের সংখ্যা পড়ো না কেন বা যত ধরনের তথ্য বের করো না কেন, এই হিসাব বিজ্ঞানের মধ্যে এই তিনটা বিষয় অন্তর্ভুক্ত থাকবেই। যদি এই তিনটা বিষয় অন্তর্ভুক্ত না থাকে তাহলে সেটা হিসাব বিজ্ঞানের পর্যায়ে পড়ে না। তাহলে বিষয়গুলো কি কি আমরা একটু দেখি। সেটা হচ্ছে কি লেনদেন লিপিবদ্ধকরণ, 2 হচ্ছে গিয়ে প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ, 3 হচ্ছে তথ্য সরবরাহ। লিপিবদ্ধকরণের মধ্যে কি, যেমন আমরা জার্নাল এন্ট্রি করি, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা লিপিবদ্ধ করতে পারি লেনদেনগুলো। এই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে আমরা কি করি? খতিয়ান তৈরি করি, নগদান বই তৈরি করি, রিয়ামিল তৈরি করি। এরপর আমরা কি করি? আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আমাদের কী কী থাকতে পারে? যেমন ধরো আয় ব্যয় বিবরণী থাকতে পারে, মালিকানা সত্ত্ব বিবরণী থাকতে পারে। আর্থিক অবস্থার বিবরণীতে হচ্ছে গিয়ে সম্পদ এবং দায় মূলধনের সমস্ত কিছু আমাদের উপস্থাপন করা থাকে, সেটা হচ্ছে প্রক্রিয়াকরণের মধ্যে পড়ে। এবং এই প্রক্রিয়াকরণের পরে আমরা যে বিশ্লেষণটা করি সেটা হচ্ছে কি, আমরা যখন অনুপাত বিশ্লেষণ করি বা সিপিভি অ্যানালাইসিস আমরা যেটা করি, ব্যয় বিশ্লেষণ যেটা করি, এটা হচ্ছে কি বিশ্লেষণ। এই বিশ্লেষণ করে আমরা যখন এই তথ্যটাকে আমরা থার্ড পার্টির কাছে বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ব্যক্তিবর্গ আছে বা পক্ষ আছে তাদেরকে যখন আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সরবরাহ করি, তখনই হচ্ছে গিয়ে এই পুরো বিষয়টাই হচ্ছে গিয়ে আমাদের হিসাব বিজ্ঞানের পর্যায়ে পড়ে। অর্থাৎ হিসাব বিজ্ঞান হচ্ছে গিয়ে কি, একটা লেনদেনকে লিপিবদ্ধ করতে হবে, সেটাকে প্রক্রিয়াকরণ করতে হবে, বিশ্লেষণ করতে হবে, এবং এই তথ্যটা আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করব বা সরবরাহ করব। এই সমস্ত কার্যাবলীটি হচ্ছে গিয়ে হিসাব বিজ্ঞান। আশা করি তোমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা খুব সহজে বুঝতে পেরেছ। এরপরে আমরা জানবো ঘটনা কি। ঘটনা হচ্ছে কি, আমি যা করব তাই ঘটনা। দ্যাট মিনস আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তোমাদের সামনে উপস্থাপন করার জন্য, এইটা একটা ঘটনা। আমি যখন কথা বলছি সেটা একটা ঘটনা।
এটা হচ্ছে আমাদের প্রত্যহিক জীবনের কার্যকলাপকে একটা ঘটনা বলে। এবার ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনাটা কীরকম আমরা একটু দেখি। যেহেতু আমরা হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করছি, সেহেতু হিসাব বিজ্ঞানের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান অবশ্যই যুক্ত থাকবে। উইদাউট এনি বিজনেস কনসার্ন আমরা কিন্তু হিসাব বিজ্ঞান করি না। আচ্ছা, ঘটনার সংখ্যাটা কী আছে একটু দেখো। ব্যবসায় প্রতিষ্ঠানের যে কোনো আর্থিক বা অনার্থিক কাজ সম্পাদিত হওয়াই ঘটনা। তার মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যত ধরনের কাজ হবে সবগুলোই হচ্ছে কি এক একটা ঘটনা। অর্থাৎ কোনো কাজ সংগঠিত হওয়াকেই ঘটনা বলে। অর্থাৎ তুমি ব্যবসা প্রতিষ্ঠানের যা কিছু করবে তার প্রত্যেকটাই হচ্ছে এক একটা ঘটনা। যেমন ধরো, তোমার প্রতিষ্ঠানের মাসিক সমন্বয় মিটিং হলো, সেটা একটা ঘটনা। পণ্য বিক্রয় করার জন্য তুমি কর্মী নিয়োগ দিলে, সেটা একটা ঘটনা। তোমার প্রতিষ্ঠানে কিছু মণিহারি লাগবে, সেটা তুমি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসলে, সেটা একটা ঘটনা। অর্থাৎ তুমি যত ধরনের কাজ করলে তোমার প্রতিষ্ঠানের মধ্যে সবগুলো কাজকেই এক একটা ঘটনা বলে। সেটা আর্থিকও হতে পারে, অনার্থিকও হতে পারে। এরপরে আমরা জানব লেনদেন কী। লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানের যে কোনো আর্থিক ঘটনাই হলো লেনদেন। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে ঘটনা পড়ে আসলাম, যে ঘটনা কি, একটা প্রতিষ্ঠানের ঘটনা হচ্ছে প্রতিষ্ঠানে আর্থিক বা অনার্থিক যত কাজই হোক না কেন প্রত্যেকটা কাজই এক একটা ঘটনা। আর লেনদেনটা হচ্ছে গিয়ে ওই ঘটনার মধ্যে যখন আর্থিক বিষয়টা থাকবে সেটাই হচ্ছে লেনদেন। তার মানে একটা ঘটনার মধ্যে যখন আর্থিক বিষয় জড়িত থাকবে সেই ঘটনাটাই হচ্ছে গিয়ে আমাদের লেনদেন। অর্থাৎ অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা যা ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকেই লেনদেন বলে। আরও সোজা করে যদি বলি যে এমন সব ঘটনা যে ঘটনাগুলো আমার ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থের মূল্যের পরিবর্তন করে, সেটাই হচ্ছে আমাদের কি লেনদেন। অর্থাৎ যত ধরনের ঘটনা ঘটুক না কেন সেই ঘটনাটা দ্বারা যদি আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থের কোনো মূল্যের পরিবর্তন হয় সেই ক্ষেত্রেই সেই ঘটনাটা লেনদেন হবে। তার মানে কি দাঁড়ালো, একটা ঘটনা যদি অর্থ দ্বারা সংযুক্ত হয় তখন সেটা লেনদেন হবে, আর না হলে সেটা লেনদেন হবে না। আধুনিক হিসাববিদদের মতে যে সকল আর্থিক ঘটনা হিসাব সমীকরণের উপাদানসমূহের মূল্যের পরিবর্তন ঘটায় তাকেই লেনদেন বলে। হিসাব সমীকরণ সম্পর্কে তোমরা কিছুটা হলেও জানো। এ ইকুয়াল টু এল প্লাস ও ই, অর্থাৎ অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। যখন কোনো লেনদেন হবে সেই লেনদেনটা দ্বারা অবশ্যই এই হিসাব সমীকরণটা অবশ্যই কি হবে, প্রভাবিত হবে। অর্থাৎ এই হিসাব সমীকরণের কিছু অংশ বেড়ে যাবে, কিছু অংশ কমে যাবে। যদি যায় কোনো ঘটনা দ্বারা তাহলে বুঝতে হবে সেই ঘটনাটা একটা লেনদেন। আমরা যদি একটা উদাহরণ আকারে দেখি, সেটা হচ্ছে কি, অফিস কর্মচারীর বেতন প্রদান 5,000 টাকা। দেখো তো এটা লেনদেন কি না। প্রথমে বলা ছিল যে এটা একটা ঘটনা হতে হবে, তাহলে অবশ্যই এটা ঘটনা, যেহেতু আমরা বেতন দিছি, একটা ঘটনা ঘটছে। এরপরে কি করছি, আমরা 5,000 টাকা দিয়ে দিছি, তার মানে এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হলো। এরপরে কি হয়েছে, আমার নগদ থেকে 5,000 টাকা চলে গেল, তার মানে আমার নগদ অর্থের পরিবর্তন হলো। সেকেন্ডলি কি হলো, কর্মচারীর বেতন যেহেতু দিয়েছি সেহেতু আমাদের কি ব্যয় বৃদ্ধি পেল। তার মানে আমার এই একটা ঘটনা দ্বারা যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য হয়েছে এবং অর্থের অবস্থার পরিবর্তন হয়েছে, সেহেতু আমরা বলতে পারি এই ঘটনাটা অবশ্যই একটা লেনদেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা জানবো হিসাব সমীকরণ কি। দেখো, উপরে আমরা এই আলোচনাটা করার সময় একটা সমীকরণ লিখেছিলাম, এ ইকুয়াল টু এল প্লাস ওই। এইটাই হচ্ছে কি আমার হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ। এখন এটা যদি আমরা সংজ্ঞা আকারে বলি তাহলে কি দাঁড়ায় একটু দেখি। সেটা হচ্ছে এরকম, যে গাণিতিক সূত্রের সাহায্যে ব্যবসায়ের মোট সম্পত্তি, মোট দায় ও মালিকানা সত্ত্বের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। দেখো, এই যে ইকুয়াল টু এল প্লাস ওই, এ সমান সমান হচ্ছে কি অ্যাসেট, দ্যাট ইজ সম্পত্তি, এল ইকুয়াল টু লায়াবিলিটিস, দ্যাট ইজ দায়, ও ইকুয়াল টু হচ্ছে কি ওনার্স ইকুইটি, তার মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। এইটাই যখন আমরা সম্পর্ক স্থাপন করছি তখন এটা কি হয়ে গেছে, হিসাব সমীকরণ। এটাই আমরা জাস্ট সংজ্ঞা আকারে উপস্থাপন করেছি এখানে। হিসাব সমীকরণটা হলো এ ইকুয়াল টু এল প্লাস ওই। এটা যদি আমরা বিস্তারিত বলি তাহলে কি দাঁড়ায়, এ সমান সমান হচ্ছে অ্যাসেটস সম্পত্তিসমূহ, এল ইকুয়াল টু লায়াবিলিটিস দায়সমূহ, ও ইকুয়াল টু হচ্ছে গিয়ে ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। এই ওনার্স ইকুইটিটা আমি একটু বোল্ড করে রেখেছি। কেন রেখেছি বলো তো, যে এই ওনার্স ইকুইটির মধ্যে কী কী জিনিস আসে তার জন্য আমরা এটাকে বোল্ড করে রেখেছি।
এবং সেই বিষয়গুলো আমরা জানবো। দেখো অ্যাসেট সমান সমান সম্পত্তি, এটা সম্পর্কে আমরা সবাই বুঝতে পারি, এক কথায় বুঝতে পারি সম্পত্তি। লায়াবিলিটিস সমান সমান হচ্ছে দায়, সব ধরনের দায়ের মধ্যে আসবে, সেটা আমরা বুঝতে পেরেছি। তাহলে ওনার সিকিউরিটির মধ্যে কী কী আসবে? মালিকানা সত্ত্ব, এটা তো আমরা বুঝলাম। এটার মধ্যে কী কী আসবে? মালিকানা সত্ত্বের মধ্যে যে সকল উপাদান অন্তর্ভুক্ত থাকে তা হলো আয়, ব্যয় ও উত্তোলন। আর একটা হতে পারে, সেটা হচ্ছে কি যদি তুমি অতিরিক্ত মূলধন আনয়ন করো তাহলে সেটাও আমাদের ওনার সিকিউরিটির মধ্যে আসবে। তাহলে আয় হলে কি হবে? আয় হলে আমাদের ওনার সিকিউরিটিটা বৃদ্ধি পাবে। ব্যয় হলে কি হবে? ব্যয় হলে আমাদের ওনার সিকিউরিটিটা কমে যাবে। এবং উত্তোলন হলে কি হবে? সেক্ষেত্রে আমাদের ওনার সিকিউরিটিটা কমে যাবে। আর যদি অতিরিক্ত মূলধন আনি সেক্ষেত্রে আমাদের ওনার সিকিউরিটিটা বেড়ে যাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ওনার সিকিউরিটির মধ্যে এই তিনটা বিষয় স্বাভাবিকভাবে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এরপরে দেখো আমরা যেটা জানবো সেটা হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্যসমূহ। দেখো এতক্ষণ যে আলোচনাটা করেছি সেই আলোচনার মধ্যে থেকে তোমরা বেশ কিছু বৈশিষ্ট্য জানতে পেরেছো বা বুঝতে পেরেছো। সেই বৈশিষ্ট্যগুলোই আমি একটু স্পেসিফিকভাবে এখানে লিখেছি। প্রথম কি? লেনদেন অবশ্যই আর্থিক মূল্যে পরিমাপযোগ্য হবে। এটা কিন্তু আমি তোমাদেরকে বলেছি আগেই। প্রতিটি লেনদেনের দুটি পক্ষ ডেবিট এবং ক্রেডিট থাকতে হবে। অর্থাৎ কোনো ঘটনার যখন দুইটা পক্ষ থাকবে তখনই সেটা লেনদেন হবে। দুটি পক্ষের মধ্যে অবশ্যই সমপরিমাণ আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। অর্থাৎ উপরে যে আমরা ডেবিট এবং ক্রেডিট দুইটা পক্ষের কথা বললাম, এই ডেবিট এবং ক্রেডিট এই দুইটা পক্ষের অর্থের পরিমাণটা সবসময় সমান হতে হবে, তাহলেই কিন্তু লেনদেন হবে, নতুবা নয়। 4 কি আছে? লেনদেনের ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থা দ্যাট ইজ এ ইকুয়াল টু এল প্লাস ওই অবশ্যই পরিবর্তন হবে। এটা কিন্তু হিসাববিদদের যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞারই একটা ব্যাখ্যা এখানে দেয়া আছে। এরপরে কি আছে? প্রতিটি লেনদেন স্বাধীন এবং স্বতন্ত্র হতে হবে। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনই আলাদা আলাদা হতে হবে। লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় প্রকৃতির হতে পারে। কীরকম? দৃশ্যমানটা হচ্ছে কি আমাদের সামনে চাক্ষুষ যেটা আমরা দেখতে পাচ্ছি, সেরকম যদি কোনো লেনদেন হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। যেমন কি নগদ টাকা আমরা প্রদান করলাম, পাওনাদারকে পরিশোধ করলাম, বা হচ্ছে কি আমরা মনিহারি ক্রয় করলাম, বেতন প্রদান করলাম, ফার্নিচার ক্রয় করলাম, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আর অদৃশ্যমান লেনদেন কি? ওই যে দেখো আমরা যখন হচ্ছে ওই ফার্নিচার ক্রয় করার পরে তার উপরে অপচয় ধার্য করি, সেটা হচ্ছে কি অদৃশ্যমান লেনদেন। কীরকম? অপচয়ের ফলে আমাদের কি সম্পত্তির মূল্য কমে যায়, ওদিকে ব্যয় বেড়ে যায়। তার মানে দুইটা পক্ষ হলো এবং সেটা অর্থের দ্বারা পরিমাপযোগ্য হলো এবং সেটা দ্বারা আমাদের কি হিসাব সমীকরণেরও পরিবর্তন হলো। তার মানে এটাও একটা অদৃশ্যমান লেনদেন। 7 হচ্ছে লেনদেন নগদ বকেয়া উভয় ভিত্তিতেই হতে পারে। 8 হচ্ছে লেনদেন অবশ্যই লিখনযোগ্য হতে হবে। অর্থাৎ যেটাকে আমরা লেনদেন বলবো সেই লেনদেনটা অবশ্যই যেন আমরা লিখতে পারি সেরকম বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। এ হচ্ছে মোটামুটি আমাদের লেনদেনসমূহের বৈশিষ্ট্য। এরপরে দেখো উপরের সকল আলোচনার প্রেক্ষিতে আমরা একটা বিষয় ক্লিয়ার হতে পেরেছি কিনা, সেই বিষয়টা হচ্ছে কি কোনো প্রতিষ্ঠানের সকল লেনদেনকেই একটি ঘটনা বলা যাবে, কিন্তু সকল ঘটনাটাকে কিন্তু লেনদেন বলা যাবে না। অর্থাৎ ঘটনা যা করি তাই ঘটনা, এবং যা করি সেই ঘটনার মধ্যে যখন আমাদের আর্থিক বিষয় আসবে তখনই সেটা লেনদেন হবে। তার মানে এক কথা আমরা বলতে পারি কি যে কোনো প্রতিষ্ঠানের সকল লেনদেনেই একটি ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। এটার বিস্তারিত ব্যাখ্যা তোমরা যে বই ইউজ করো সেই বই থেকে একটু দেখে নেবে, বিস্তারিত তোমাদের আলোচনা আছে, সেখান থেকে পড়লেই তোমরা বুঝতে পারবে। আর যদি কেউ বুঝতে না পারো তাহলে আমার এই ভিডিও শেষে কমেন্ট বক্সে জানাবে, আমি আবার তোমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব। ফাইনালি আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি লেনদেন নির্ণয়ের কিছু গাণিতিক উদাহরণ। অ্যাকচুয়ালি আমাদের যে ঘটনা ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঘটে সেই ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ঘটনা লেনদেন কিনা সেটা আমরা ব্যাখ্যা আকারে একটু বোঝার চেষ্টা করবো কয়েকটা উদাহরণের সাহায্যে। প্রথমে আমরা শিরোনামটা একটু লিখলাম, ঘটনা লেনদেন কিনা ব্যাখ্যা। অর্থাৎ যে ঘটনাটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ঘটছে সেটা লেনদেন কিনা এবং কেন লেনদেন নয় বা কেন লেনদেন সেই ব্যাখ্যাটা আমরা দেখাবো। প্রথমে যেটা দেয়া আছে দেখো, 10,000 টাকার অগ্নিবীমা পলিসি খোলার সিদ্ধান্ত নেওয়া হলো। দেখো আমরা একটা অগ্নিবীমা পলিসি খোলার জন্য মাত্র সিদ্ধান্ত নিয়েছি, এখন পর্যন্ত কিন্তু খুলি নাই। তাহলে আমাদের কি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ চলেও যায় নাই, আসেও নাই, আমরা শুধুমাত্র কি করছি সিদ্ধান্ত নিছি। সিদ্ধান্ত যেহেতু নিয়েছি সবাই মিলে সেহেতু এটা একটা ঘটনা।
আর যেহেতু এটা আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, তার মানে এটা লেনদেন নয়। এটাই এখানে লিখেছি, দেখো লেনদেন নয়। কেন লেনদেন নয় সেই ব্যাখ্যাটা আমরা লিখেছি, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, কারণ শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এটা লেনদেন নয়। পরবর্তীতে কী দেওয়া আছে, 10,000 টাকার অগ্নিবীমা প্রিমিয়াম প্রদান করা হয়েছে। এবার দেখো, আগেরবার শুধু সিদ্ধান্ত নিয়েছিল, আর এবার কি করছে, যে 10,000 টাকা আমরা প্রদান করে দিয়েছি প্রিমিয়াম বাবদ। তাহলে যেহেতু আমি টাকাটা প্রদান করে দিয়েছি, আমার নগদ টাকা কমে গেছে, প্লাস বিমা প্রিমিয়ামের খরচটা বৃদ্ধি পেয়েছে। তাহলে কি এটা টাকার অঙ্ক দ্বারা পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, সেহেতু এটা একটা লেনদেনের মধ্যে পড়ে, তাই আমরা লিখেছি এটা লেনদেন। কেন লেনদেন, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে বলে এটা একটা লেনদেন। এরপরে দেখো, 5,000 টাকার মণিহারি বাকিতে ক্রয় করা হয়েছে। আমরা একটা লেনদেনের একটা বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু জেনেছিলাম লেনদেন বাকিতে এবং নগদে উভয় প্রকৃতির হতে পারে। তাহলে বাকিতে হলে এটা কি করে আমাদের লেনদেন হয়, একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে কি, 5,000 টাকা যখন মণিহারি ক্রয় করছি, তাহলে আমাদের মণিহারি বেড়ে গেছে, আমার কাছে মণিহারি চলে আসছে, পক্ষান্তরে পাওনাদার বৃদ্ধি পেয়েছে। তাহলে কি 5,000 টাকা দ্বারা আমার দুইটা পক্ষের তৈরি হয়েছে এবং তার দ্বারা আমাদের কি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থারও পরিবর্তন হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এটা একটা লেনদেন। কেন লেনদেন, বাকিতে ক্রয়ের ফলে মণিহারি বৃদ্ধি পেয়েছে ও দায় বৃদ্ধি পেয়েছে, সেহেতু এটা একটা লেনদেন। এরপরে কি আছে, মালিক কর্তৃক 1,000 টাকার পণ্য উত্তোলিত হবে, মানে মালিক সিদ্ধান্ত নিয়েছে যে আমি কিছুদিন পরে হচ্ছে গিয়ে পণ্য উত্তোলন করব, সে কিন্তু উত্তোলন করে নাই। যেহেতু কোনো পণ্য উত্তোলন করা নাই, সেহেতু আমাদের প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তনও ঘটে নাই, সেহেতু এটা লেনদেন হবে না। ব্যাখ্যাটাও তাই লিখেছি, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে এটা লেনদেন নয়। এরপরে কি আছে, অগ্রিম বেতন প্রদান 3,000 টাকা। তার মানে কি দেখো তো, আমার কিন্তু টাকা চলে গেছে এবং কি দেওয়া হয়েছে, বেতন। এর ফলে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, তার মানে দুইটা পক্ষ হয়েছে, টাকার অঙ্ক পরিমাপযোগ্য হয়েছে, আমার টাকাও কমে গেছে, সমস্ত বৈশিষ্ট্য এর মধ্যে আছে, তার মানে এটা একটা লেনদেন। কেন লেনদেন, নগদ অর্থ কমে গেছে, পক্ষান্তরে খরচ বৃদ্ধি পেয়েছেন, তাই এটা একটা লেনদেন। এরপরে কি আছে দেখো, এরপরে আছে প্রতিষ্ঠানে 12,000 টাকা বেতনের কর্মচারী নিয়োগ দেওয়া হলো, মানে আমাদের প্রতিষ্ঠানে একজন কর্মচারী কাজ করবে, তাকে আমরা মাস শেষে কত টাকা দেব, 12,000 টাকা, জাস্ট আমরা নিয়োগ দিছি। এখন পর্যন্ত কিন্তু তাকে কোনো টাকা দেই নাই, এরকম কোনো কথা বলা হয় নাই। যেহেতু আমরা টাকা তাকে দেই নাই, কোনো পক্ষের সৃষ্টি হয় নাই, আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, সেহেতু এটা কি লেনদেন, অবশ্যই নয়। তাহলে আমরা লিখলাম এটা লেনদেন নয়। কেন লেনদেন নয়, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মচারী নিয়োগের, সেহেতু এটা একটা লেনদেন নয়। এবং সর্বশেষ আমরা যে উদাহরণটা তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেটা হচ্ছে পাওনাদারকে 4,000 টাকার চেক প্রদান করা হয়েছে। সোজা সাপটা জিনিস, তোমরাই বলো, যেহেতু আমরা চেক দিয়ে দিছি, তার মানে আমাদের ব্যাংকের টাকা চলে গেছে, পাওনাদারের পরিমাণ কমে গেছে, তার মানে কি দাঁড়ালো, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হয়েছে, অর্থের অবস্থার পরিবর্তন হয়েছে, হিসাব সমীকরণে প্রভাব পড়ছে, হ্যাঁ, দুইটা পক্ষের তৈরি হয়েছে, তার মানে এটা অবশ্যই একটা লেনদেন। সেই কথাটা এখানে লিখেছি, দেখো এটা একটা লেনদেন। কেন লেনদেন, ব্যাংকের অর্থ কমে গেছে, পক্ষান্তরে পাওনাদারও কমে গেছে। এই হচ্ছে মোটামুটি আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়ের ঘটনা এবং লেনদেনের কিছু বেসিক আলোচনা, যেটা আমি তোমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি এই বিষয়টা খুব ভালোভাবে অবজার্ভ করো এবং বুঝে নিতে পারো, তাহলে আমার মনে হয় যে হচ্ছে তোমাদের ঘটনা কী এবং লেনদেন কী এই বিষয়গুলো চিহ্নিত করতে সমস্যা হবে না। এরপরও আজকের আলোচনার মধ্যে যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে বা তোমাদের যদি অধিক কোনো কিছু জানার আগ্রহ থাকে, যে বিষয়টা হয়তো আমি আলোচনা করতে পারিনি এই স্বল্প সময়ের মধ্যে, সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করে দেবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আগামী ক্লাস যতদিন পর্যন্ত না আসছে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, সেই কামনা ব্যক্ত করছি। এবং এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।